দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরপেক্ষ নয় তোমাদের নিয়মগুলোকে ব্যাখ্যা সহ আলোচনা শেষ করে দিয়েছি। আজকে নতুন একটি টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক সংক্ষিপ্ত ন্যায়, সেটা কিন্তু আলোচনা করব। কারণ এখন তোমরা দেখবে প্রিভিয়াস প্রশ্ন ঘেটে দেখবে যে অবশ্যই সেখানে সংক্ষিপ্ত ন্যায় একটা দেওয়ার চেষ্টা করছে, এর আগের বছরও দিয়েছে। তোমরা অবশ্যই এটাকে ভালো করে শেখার চেষ্টা করো, আর আমি জানি তোমরা যদি ভালো করে শেখো অবশ্যই তোমরা সঠিক করে আসতে পারবে। আমি তাই বলবো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে। আমরা সংক্ষিপ্ত ন্যায় শুরু করছি আজকে। তাহলে দেখো, প্রথমেই জানবো সংক্ষিপ্ত ন্যায় বিষয়টা কি বলেছে। দেখো, পূর্বেই উল্লেখিত হয়েছে যে প্রতিটি ন্যায়ে মোট 3টি বচন থাকবে। আমরা জানি একটি নিরপেক্ষ নিয়ে কয়টি বচন থাকে? 3টি বচন থাকে। এর মধ্যে 2টি বচন হবে কি বলতো? আশ্রয় বাক্য, আর 1টি বচন হবে সিদ্ধান্ত। এটা আমরা জানি। এখন কোনো ন্যায় অনুমানে অন্তর্গত কোনো বচন বা অবয়ব যদি উজ্জ্ব থাকে মানে কি অস্পষ্টভাবে থাকবে, তো বা অব্যক্ত থাকে, তাহলে তাকে কি বলা হয় বলতো? সংক্ষিপ্ত ন্যায়, যাকে ইংরেজি বলা হয় ইউথেমেমি। তাহলে দেখো, একটা জিনিস ভালো করে বোঝো যে কি বলেছে, যে যখন কোনো ন্যায়ের কোনো একটি বচন কি থাকবে? উজ্জ্ব থাকবে, তখন মনে রাখবে সেই বচনকে, সেই ন্যায়কে কি বলা হবে? সংক্ষিপ্ত ন্যায়। অর্থাৎ যে ন্যায় অসম্পূর্ণভাবে প্রকাশিত হয়, যে ন্যায় কীভাবে প্রকাশিত হয়? অসম্পূর্ণভাবে প্রকাশিত হয়, বা যার অংশ বিশেষ কি থাকে? অপ্রকাশিত থাকে, তাকে বলা হয় কিন্তু সংক্ষিপ্ত ন্যায়। যেমন রাম সফল হতে পারে না, কারণ কেবলমাত্র পরিশ্রমীরা কি হয়? সফল হয়। তাহলে দেখো, এখানে 2টি বাক্য রয়েছে। কয়টি বাক্য রয়েছে এখানে? 2টি। একটি বাক্য কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে। কি রয়েছে? উজ্জ্ব। এটাকেই বলা হবে কিন্তু সংক্ষিপ্ত ন্যায়। তাহলে আমরা জানি নিরপেক্ষ ন্যায়ে মোট আমাদের কয়টি আশ্রয় বাক্য থাকে? মোট আমাদের থাকে কিন্তু 3টি আশ্রয় বাক্য, 3টি বচন থাকে। এবার 3টি বচনের মধ্যে 2টো আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। যদি এমন কখনো দেখা যায় যে 3টি বচনের মধ্যে কোনো একটি বচন উজ্জ্ব রয়েছে, তাহলে মনে রাখবে এটাই হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়। এটি একটি সংক্ষিপ্ত ন্যায়, এই যে বাক্যটা, কেননা এই ন্যায়ের 3টি বাক্য স্পষ্টভাবে উল্লেখ করা নেই। দেখো, এখানে 2টি বাক্য আছে, রাম সফল হতে পারে না, আর হচ্ছে কারণ কেবলমাত্র পরিশ্রমেরাই সফল, এটা একটা। তারপর বলছে এক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যটি উজ্জ্ব আছে। এখানে প্রধান আশ্রয় বাক্যটা উজ্জ্ব আছে কি করে? আমরা জানি, যদি আমরা এখানেই করি, দেখো ভালো করে দেখবে যে আমাদের কারণ, কেননা এই জাতীয় শব্দ যে রয়েছে তার আগের বাক্যটাই হয় কি বলতো? সিদ্ধান্ত। তাহলে এটা যদি সিদ্ধান্ত হয়, তাহলে রাম সফল হতে পারে না, তাহলে রাম হচ্ছে এখানে পক্ষ। তাহলে এবারে দেখব যে রাম সফল হতে পারে না, এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। এবারে বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। সেই প্রধান আশ্রয় বাক্যটা কিন্তু আমাদের কি রয়েছে? উজ্জ্ব রয়েছে। সেই প্রধান আশ্রয় বাক্যটিকে যুক্ত করলে এটি একটি আদর্শ আকারে নিরপেক্ষ ন্যায় পরিণত হবে। যখনই সেই আশ্রয় বাক্যটাকে আমরা যুক্ত করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কি হবে? একটা আদর্শ আকার নিয়ে নেবে। ঠিক আছে? তাহলে এবারে দেখো যে সংজ্ঞাটাকে আমরা কিভাবে ভালো করে লিখতে পারি, কারণ তোমাদের এখান থেকে যেহেতু ছোট প্রশ্ন হবে, তাই সংক্ষিপ্ত ন্যায় কি সেই সংজ্ঞাটাকে খুব ভালো করে জেনে রাখা প্রয়োজন। বলছে যে ন্যায়ের ক্ষেত্রে 3টি বচনের মধ্যে কোনো একটি বচন উজ্জ্ব থাকে, যে ন্যায়ের ক্ষেত্রে 3টি বচনের মধ্যে একটা বচন কি থাকবে? উজ্জ্ব থাকবে, বা স্পষ্ট করে বলা না থাকে, তাকে বলা হয় কি বলতো? সংক্ষিপ্ত ন্যায়। তাকে কি ন্যায় বলা হয়? সংক্ষিপ্ত ন্যায় বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে যে ন্যায়ের 3টি বচনের মধ্যে একটি বচন উজ্জ্ব থাকে বা স্পষ্ট করে বলা না থাকে, তাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায়। ব্যাস, এটা মাথায় রাখবে, সুন্দর করে সংজ্ঞাটাকে মাথায় রাখবে। এইটার সংজ্ঞাটাই তোমাদের কিন্তু এমসিকিউ বা এসিকিউর মধ্যে আসতে পারে, সেটা মাথায় রাখবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে। এবারে দেখো প্রশ্ন কি বলেছে, এবারে আমরা শ্রেণী বিভাগকে জানবো। সংক্ষিপ্ত ন্যায়ের প্রকার, সংক্ষিপ্ত ন্যায়কে কত ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখব। তাহলে দেখো, সংক্ষিপ্ত ন্যায়কে 3টে ভাগে ভাগ করা যায়। এটাও তোমাদের প্রশ্ন আসলে সংক্ষিপ্ত ন্যায়কে কত ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো, সংক্ষিপ্ত ন্যায়কে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়, দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়, তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। তাহলে এবার প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য থাকে না, আর দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায় কি থাকে? অপ্রধান আশ্রয় বাক্য থাকে না, আর তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায় সিদ্ধান্ত বাক্য থাকে না। তাহলে যখনই দেখবে প্রধান আশ্রয় বাক্য উজ্জ্ব, প্রধান আশ্রয় বাক্য নেই, তাহলে মনে রাখবে এটা প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়। যখন দেখবে অপ্রধান আশ্রয় বাক্য নেই, তাহলে মনে রাখবে সেটা দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। আর যখন দেখবে সিদ্ধান্ত বাক্য নেই, তাহলে মনে রাখবে যে সেটা তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। মনে থাকবে কথাটা? এটা ভালো করে মনে রাখবে। আর এই ছকের কাজ পরে আছে, পরে বুঝিয়ে দেবো এটা। তাহলে দেখো,
পরে নেক্সট আমরা এক এক করে এখন প্রথম প্রকার সংক্ষিপ্ত নিয়ে যাই। দেখো প্রথম প্রকার সংক্ষিপ্ত নিয়ে আমরা আসলাম। প্রথম প্রকার সংক্ষিপ্ত নিয়ে কাকে বলে? সংজ্ঞা একই, সংজ্ঞাগুলো সব মনে রাখবে যে সংক্ষিপ্তনের প্রধান আশ্রয় বাক্যটি উজ্জ্ব থাকে, যে সংক্ষিপ্তনে কোন আশ্রয় বাক্য উজ্জ্ব থাকে? প্রধান আশ্রয় বাক্যটি উজ্জ্ব থাকে, সেই প্রকার সংক্ষিপ্ত ন্যায়টিকে বলা হয় প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়। সেই ন্যায়টিকে বলা হয় প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়। এখানে কিন্তু প্রধান আশ্রয় বাক্যটা কী থাকবে? উজ্জ্ব থাকে। প্রধান আশ্রয় বাক্যটা কী থাকবে? উজ্জ্ব থাকে। তাহলে এবার কি বলছে, একইভাবে বাকি সংজ্ঞাও করতে পারি আমরা। বাকি যে দ্বিতীয় তৃতীয় প্রকার যে সংক্ষিপ্ত ন্যায় রয়েছে সেটাও আমরা করতে পারি। কেমন করে? এখানে প্রধানের জায়গায় অপ্রধান আর সে সিদ্ধান্ত বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে ওই বাকি সংক্ষিপ্ত ন্যায়গুলোর সংজ্ঞা। মনে থাকবে কথাটা? তাহলে তারপরে দেখো এবারে আমরা একটা উদাহরণের মাধ্যমে করতে পারি। করতে পারি তো? কি করে করতে পারি দেখো, এখানে কি রয়েছে? বিদ্যাসাগর দয়ালু কারণ তিনি পরোপকারী। তাহলে দেখো কারণের আগের বাক্য আমরা জানি, যে নিয়মগুলো পড়ে এসেছি আমরা, সেই নিয়মে বলা ছিল যে কারণ, কেননা এই যে শব্দের আগের বাক্যটা হয় সিদ্ধান্ত। তাহলে এটা হবে বিদ্যাসাগর দয়ালু। তাহলে আমি সিদ্ধান্ত লিখব বিদ্যাসাগর বিদ্যাসাগর হন দয়ালু ব্যক্তি। ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো। তাহলে এটা কোন বচন? এ বচন হয়ে গেল, সিদ্ধান্ত বাক্য হয়ে গেল। এবারে আমরা দেখব অপ্রধান আশ্রয় বাক্য। কারণ দেখো এখানে বিদ্যাসাগর বলা আছে আর এখানে তিনি বলা আছে। তাহলে কি আমরা জানি, আমরা কি করে অপ্রধান আশ্রয় বাক্য বের করি সেটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের এস, এটা আমাদের পি। তাহলে এসকে দেখে মানে পক্ষকে দেখে আমি কি অপ্রধান আশ্রয় বাক্য বের করতে পারি, আর সাধ্যকে দেখে আমি প্রধান আশ্রয় বাক্য। তাহলে এখানে আমি যখন দেখছি কি রয়েছে, এখানে পক্ষটা রয়েছে, পক্ষ কি বিদ্যাসাগর, এখানে তিনি বলতো বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। তাহলে আমি এখানে কি করব, এই বাক্যটাই হবে আমার অপ্রধান আশ্রয় বাক্য। কি বিদ্যাসাগর, তিনির জায়গায় এখন বিদ্যাসাগর লিখবো আমি, তোমরাও এটা ভালো করে মাথায় রাখবে। বিদ্যাসাগর হন পরোপকারী, পরোপকারী। এবারে গল্পটা হচ্ছে শুরু, যে এখন কিন্তু আর কোনো বাক্য এখানে নেই যে বাক্যটাকে দেখে আমি কিন্তু কি করতে পারি, প্রধান আশ্রয় বাক্যটাকে বের করতে পারি। তো এই প্রধান আশ্রয় বাক্যটাকে বের করার জন্য আমার নিচে সুন্দর করে একটা নিয়ম আছে, ভালো করে নিয়মটা দেখে নাও, ভালো করে নিয়মটা দেখে নাও। কি বলেছে? প্রধান আশ্রয় বাক্য গঠনের নিয়ম। কি করে প্রধান আশ্রয় বাক্যটাকে বের করব? বলেছে যে উক্ত যুক্তিতে প্রধান আশ্রয় বাক্যটি উজ্জ্ব ছিল। এই বাক্যটাতে উজ্জ্ব আছে। প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ, প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ এবং হেতুপদ থাকে। এই যে প্রধান আশ্রয় বাক্যটা যেটা আমাদের এখানে এখন নেই, এটা হচ্ছে এস, এটাও হচ্ছে কিন্তু এম, তাই না? এবার এখানে যেটা থাকে সেটা হচ্ছে এম থাকে, মানে সাধ্যপদ থাকবে আর কি থাকবে, হেতুপদ থাকবে, এটা আমরা জানি। এখন প্রদত্ত যুক্তি থেকে প্রথমে সিদ্ধান্ত ও অপ্রধান আশ্রয় বাক্য গঠন করে নিলে, আমরা গঠন করে নিয়েছি। সিদ্ধান্তের বিধেয় পদ থেকে সাধ্যপদ, এটা হচ্ছে সাধ্যপদ আমরা পেয়ে গেছি, এবং অপ্রধান আশ্রয় বাক্য থেকে হেতুপদ পাওয়া যাবে। আমরা হেতুপদ আর সাধ্যপদ পেয়ে গেছি, মানে এই পদটা আর এই পদটি কিন্তু আমাদের এখানে থাকবে, একদম শিওর। তাহলে কি বলেছে, এবার সিদ্ধান্তের বচন অনুযায়ী উজ্জ্ব বাক্যটিকে এ কিংবা ই বচনে প্রকাশ করতে হবে। আমরা এই যে বাক্যটা রয়েছে উপরে, এই বাক্যটাকে হয় আমরা এ বচনে করব কিংবা ই বচনে করব, দুটোর মধ্যে একটা যে কোনো করব। হ্যাঁ, উজ্জ্ব বচনটিতে হেতুপদ, উদ্দেশ্য বা বিধেয়। এবারে আমরা কি করব, এই যে বাক্যটা যে রয়েছে প্রধান আশ্রয় বাক্যে আমরা কি করব, হেতুপদকে উদ্দেশ্য বা বিধেয় যে কোনো স্থানে রাখা যেতে পারে। আমি যে কোনো স্থানে হেতুপদকে যে কোনো জায়গায় রাখবো, এ বা ই বচনে আমি করে দেব। তাহলে দেখো এ বা ই বচনে যদি আমি করি তাহলে কি হবে, আমি এ বচনেই করি, এ বচনে যদি করে দিই তাহলে কি হয় দেখো, আমি প্রধান আশ্রয় বাক্যটাকে এ বচনেই করি, এ বচনে করব। তাহলে আমার কি থাকবে, এখানে থাকবে হচ্ছে কি পদ, সাধ্যপদ আর হেতুপদ থাকবে। সাধ্যপদ আর হেতুপদ যদি থাকে, সাধ্যপদ হচ্ছে দয়ালু ব্যক্তি আর হচ্ছে হেতুপদ, তাই না, পরোপকারী। তাহলে সকল এ বচনে করলে সকল আসবে। সকল হেতুপদকে আমি যে কোনো জায়গায় রাখতে পারি, হেতুপদকে আমি উদ্দেশ্য জায়গায় রাখতে পারি আর বিধেয় জায়গায় রাখতে পারি, যে কোনো বলে দিয়েছে। এই যে সুন্দর করে বলা আছে, অনুক্ত উজ্জ্ব বচনটিতে কি করব, আমি হেতুপদকে উদ্দেশ্য বা কিংবা বিধেয় যে কোনো জায়গায় রাখতে পারি। তাহলে আমি হেতুপদকে এখানেই রাখছি। ঠিক আছে, সকল পরোপকারী ব্যক্তি হয় দয়ালু ব্যক্তি। ব্যক্তি কথাটা এখানে জুড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল কিন্তু কোন বচন, এটাও এ বচন, এটাও কোন বচন, এ বচন। এবারে এর আগে তোমরা যেটা করে নিতে পারো, এটাকে আরও সঠিক করার জন্য তোমরা অবশ্যই সংস্থানটা করে নিতে পারো। এবার সংস্থানটা এঁকে নিতে পারো,
যদি শর্টকাট বুদ্ধি বলি, যে অবশ্যই তোমরা চেষ্টা করবে প্রথম সংস্থান বা দ্বিতীয় সংস্থানে করার। আর এই সংক্ষিপ্ত নাকি এই শর্টকাট টিপসগুলোকে ভালো করে মাথায় রাখো, যে এই যে সংক্ষিপ্ত নাকি সবসময় চেষ্টা করো বৈধ করার, যে বৈধ হওয়ার চান্স 99% থাকে, তাই চেষ্টা করবে বৈধ করার। তো সেখানে বৈধ হয়ে যাবে তোমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করলে, ঠিক আছে? তাহলে কোনো ভুলের কিছু থাকবে না। আর সংক্ষিপ্তনে প্রথমে চেষ্টা করবে প্রথম সংস্থানে করার। কিসে করার? প্রথম সংস্থানে করার। এই কথাগুলো ভালো করে মাথা। তাহলে দেখো এখানে এস থাকছে, এখানে পি থাকছে। এবারে যদি আমরা দেখি প্রথম সংস্থান কি? উল্টো জেড, তাই না? উল্টো জেড, তাহলে এদিকে থাকছে, তাহলে এখানে থাকছে এস, এখানে থাকছে এম, এখানে থাকছে এম, এখানে থাকছে পি। এবার যদি আমরা এখানে দেখি ঠিক একইভাবে দেখো এখানেও আমরা দেখব কি দেখব, এখানে দেখো এটা হচ্ছে এম, এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পি। তাহলে দেখো তো আমাদের প্রথম সংস্থান এসেছে কিনা? প্রথম সংস্থান এসেছে। তাহলে এবার প্রথম সংস্থান এসেছে যখন, আমরা সুন্দর করে আমরা কি করব বলো তো, এবার আমরা কিন্তু বাকি অপশনগুলো লিখবো। সংস্থান, তাহলে কোন সংস্থান? প্রথম সংস্থান। এখানে লিখে দেবো প্রথম। কি লিখবো? এখানে প্রথম। বিচার করব বৈধ না অবৈধ, তাহলে বিচার করি। এবার বিচার করে দেখো এবার কি বলেছে। প্রথম নিয়ম হচ্ছে 3টে বচন থাকবে, ঠিক 3টা বচন আছে, 3টে পদ থাকবে, দুবার করে ব্যবহার হবে। দেখো 3টা পদ রয়েছে, দুবার করে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর নিয়ম, যে হেতুপদকে দুটি আশ্রয়বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতে পারে। দেখো হেতুপদ হচ্ছে এম, পরোপকারী, দুটো আশ্রয়বাক্যের মধ্যে প্রধান আশ্রয়বাক্য দেখো ব্যাপ্য হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। তারপরে দেখো এবারে কি হয়েছে, যে আমরা যদি এবারে 4 নম্বর নিয়ম দেখি, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো এই যে বিদ্যাসাগর পদ, এখানেও কি বলে তোমার ব্যাপ্য, এখানেও ব্যাপ্য, তাহলে কোনো সমস্যা নেই। ওখানে অব্যাপ্য, ওখানে ওটা সাধ্য পদের কোনো দোষ এখানে নেই, তাহলে এই নিয়মে গেল। তা বলছে নয়ার্থক আশ্রয়বাক্য, দুটো নয়ার্থক আশ্রয়বাক্য থাকলে, দেখো দুটো নয়ার্থক আশ্রয়বাক্য, এখানে কিছু নেই। একটি আশ্রয়বাক্য নয়ার্থক থাকলে নয়ার্থক হবে, সদর্থক আশ্রয়বাক্য সদর্থক। দেখো 7টা নিয়ম পুরোটাই মেনে নিল, তাহলে এখানে আমার আর বাকি 3টা নিয়মের কোনো প্রয়োজন নেই। এই 7টা নিয়ম মেনেছে মানে এটা বৈধ। তাহলে এখানে বিচার কি করব? বিচারে লিখে দিব বৈধ। কি লিখব? বিচারে লিখব বৈধ। তারপরে মূর্তি কি আছে দেখো, এখানে মূর্তি এসেছে বার, এই যে 3টা এ 1, তাই না? তাহলে এখানে হবে 3টা এ 1। এখানে কোনো কি নেই, কি এখানে মূর্তিটার নাম কি হবে? কারণ দেখো প্রথম সংস্থানে যদি তুমি বৈধ মূর্তিগুলোর নাম দেখো, তাহলে হচ্ছে বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও। তাহলে দেখো এই 4টা মূর্তির মধ্যে কোনটা আসছে, দেখো এই যে বারবারাতে আসছে, কারণ এখানে 3টা এ রয়েছে, তাহলে এটা কি একদম বৈধ। তাহলে সুন্দর করে এখানে লিখে দিবা মূর্তির নাম। এখানে মুছে দিচ্ছি আমি সংস্থানটা, যদি অন্য জায়গায় তোমরা লিখবে পয়েন্ট করে, এখানে লিখবে বারবারা। বৈধ মূর্তির নাম কি আসলো? বারবার। তাহলে দেখো এটা সুন্দর করে বৈধ হয়ে গেল না? বৈধ হয়ে গেল। তাই সবসময় সংক্ষিপ্ত নয়কে চেষ্টা করবে বৈধ করার, তাহলে বৈধ করতে পারলে বা বৈধ সবসময় যে বৈধ হবে এটা কিন্তু আমরা বলছি না, অনেক সময় সংক্ষিপ্ত নয় অবৈধ হয়, সেই ক্ষেত্রেও আমি দেখাবো। তাহলে এটা দেখো যে সুন্দর করে কিন্তু বৈধ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবারে আমরা চলে যাব পরের সংক্ষিপ্তনে। আশা করি বুঝতে পারলে, যেখানে এই সুন্দর করে গঠনের নিয়মটা আছে এটা মাথায় রাখবে, যে আমরা এ অথবা ই বচনে করতে পারি, আর হেতুপদকে আমরা উদ্দেশ্য বা বিধেয় যে কোনো জায়গায় রাখতে পারি। যদি আমি ই বচনে করতাম, ই বচনে করে দেখো, ই বচনে আমি যাই করি না, ই বচনে দুটো পদই ব্যাপ্য থাকতো, তাহলে কোনো অসুবিধা কোনো কিছু থাকতো না। চল নেক্সট। এবারে নেক্সট প্রকার, দ্বিতীয় প্রকার সংক্ষিপ্তনের। দ্বিতীয় প্রকার সংক্ষিপ্তনের সংজ্ঞা যদি তোমরা দেখো, খুব ভালোভাবে দেখো, একই সংজ্ঞা, জাস্ট এখানে অপ্রধান আশ্রয়বাক্যটি কথাটা রয়েছে। যে সংক্ষিপ্তনে অপ্রধান আশ্রয়বাক্যটি উজ্জ থাকে, সেই প্রকার সংক্ষিপ্তনে এটিকে বলা হয় দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত। এখানে দ্বিতীয় লাইনটা থাকবে, মানে অপ্রধান আশ্রয়বাক্যটা কিন্তু উজ্জ থাকবে। আমাদের এই যে অপ্রধান আশ্রয়বাক্য, এটা উজ্জ থাকবে, এটা দেওয়া থাকবে না। তাহলে আমরা নিয়ম অনুযায়ী করি, অতএব, সুতরাং এই জাতীয় শব্দ থাকলে সেই বাক্যটাই হবে সিদ্ধান্ত। তাহলে সেই বাক্যটাই আমি সিদ্ধান্ত করব। কি করব? সেই বাক্যটাকে যদি আমি সিদ্ধান্ত করি, তাহলে দেখো এখানে আমি কি করব। প্রথমেই সিদ্ধান্ত বাক্য করছি এটা, তাহলে ছাত্রটা অবশ্যই সফল। তাহলে কি হবে? সকল ছাত্র হয় সফল। কোন বচন এটা? এ বচন। তারপরে এবারে দেখো সব পরিশ্রমীরাই সফল। এবারে আমরা জানি এটা হচ্ছে এস মানে পক্ষপদ, এটা হচ্ছে কি পদ? সাধ্যপদ। এবার পক্ষপদ দেখো ছাত্র কোথাও আছে আর নেই এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রধান আশ্রয়বাক্য। অপ্রধান আশ্রয়বাক্যটাই আমাদের উজ্জ্ব থাকবে। তাহলে এবার আমার সফল রয়েছে, দেখো সফল কিসে থাকে? প্রধান আশ্রয়বাক্য থাকে, তার মানে এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য। তাহলে প্রধান আশ্রয়বাক্যটা করবো কি হচ্ছে? সব পরিশ্রমীরা সফল, তাহলে কি হয়? সকল
পরিশ্রমী হয় সফল, সফল ব্যক্তিগতরা জুড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারেও আমাদের নিয়ম রয়েছে, তাহলে এখানেও আমাদের এটা হচ্ছে কি বলতো, এটা হলো এম, এটা হলো আমাদের পি। এবার আমাদের অপ্রধান আশ্রয়পক্ষে কোন পদ থাকে, পক্ষপদ আর হচ্ছে হেতুপদ। তাহলে নিয়মটা দেখে নাও একবার। নিয়মটা যদি দেখো, অপ্রধান আশ্রয়বাক্যে পক্ষপদ ও হেতুপদ থাকে, ঠিক তাই এখানে হেতুপদ থাকবে আর পক্ষপদ থাকবে। এখন প্রদত্ত যুক্তি থেকে প্রথমে সিদ্ধান্ত অপ্রধান আশ্রয়বাক্য গঠন করে নিলে সিদ্ধান্তের উদ্দেশ্যপদ থেকে পক্ষপদ এবং প্রধান আশ্রয়বাক্য থেকে হেতুপদ পাওয়া যাবে। এখান থেকে আমি হেতুপদ থেকে পেয়ে যাচ্ছি পরিশ্রমী হচ্ছে মানে হেতুপদ, আর এখানে আমি এই কি বলে পক্ষপদ থেকে পেয়ে যাচ্ছি সিদ্ধান্ত থেকে। তাহলে আমি এখন কি গঠন করতে পারবো, বলছে এবার সিদ্ধান্তের বচন অনুযায়ী অনুক্ত বাক্যটিকে এ কিংবা ই বচন, এটাকে এখানেও আমি এ কিংবা ই বচনে করতে পারি। এক্ষেত্রেও যুক্তির বৈধতা বিচারের সুবিধার্থে বচনটিতে হেতুপদ, উদ্দেশ্য বা বিধেয়পদ যে কোনো জায়গায় রাখতে পারি। আমি বৈধতা বিচারের সুবিধার জন্য সেখানে উদ্দেশ্য বা বিধেয় যে কোনো জায়গায় আমি রাখতে পারি হেতুপদকে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। কিন্তু আমি চেষ্টা করব প্রথম সংস্থান বা দ্বিতীয় সংস্থান করার। কোন সংস্থান, প্রথম সংস্থান বা দ্বিতীয় সংস্থানে করার। আর আমি জানি প্রথম সংস্থান হচ্ছে উল্টো জেড, তার মানে আমার এখানে যদি এম থাকে আরেকটা এমকে আমি এখানে রাখার চেষ্টা করবো। শর্টকাট, এগুলো বুদ্ধি কিছু এক্সট্রা, ঠিক আছে। তাহলে এখানে আমি এইবার চেষ্টা করব এ অথবা ই বচনে করার। তাহলে এ অথবা ই বচনে করো, ঠিক আছে। এবারে আমরা ই বচনেই করে দেখি, ই বচনে যদি করে দেখি কি আসে দেখো। আচ্ছা, কি বলেছে আমাদের প্রথমে থাকবে কোনো না, এখানে ই বচনে নেই, এ বচনেই করবো, এ বচনে করলেই মিলবে, ই বচনে করলে সমস্যা হবে। আচ্ছা, সকল ছাত্র হয় পরিশ্রম। দেখো খুব সুন্দরভাবে মিলে যায়, প্রথম সংস্থান আসবে। তাহলে এটা গেল আমার এ বচন, কি বচন এ। তাহলে পরিশ্রমী হচ্ছে আমাদের এম, আর এখানে ছাত্র হচ্ছে এস, আমাদের সবগুলো পদ বেরিয়ে গেল, এখানে এম। তাহলে এবারে হিসাব করে দেখি, এখানে আমি সংস্থানিক রূপ বলে পয়েন্ট করে করব, সবসময় লজিক করার সময় এটা করবে, এই পয়েন্টটা করবে। আমি তিনটা লাইন নেব, এখানে এস হচ্ছে, পি রয়েছে, এখানে কি রয়েছে দেখো, এখানে আমাদের এস রয়েছে, এখানে এম রয়েছে, এখানে এম রয়েছে হেতুপদ, এখানে হচ্ছে পি। এবারে আমি জুড়ে দেবো, এটা দেখো প্রথম সংস্থান, তিনটা বচন রয়েছে, ত্রিপল এ 1, তাই না এরকম। এবারে যদি আমি দেখি যে এটা বৈধ হয়েছে কিনা, সংস্থান হচ্ছে প্রথম সংস্থান এসেছে দেখো, তাহলে এখানে লিখলাম প্রথম সংস্থান, ঠিক আছে। এবারে বিচার করব যে বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে। দেখো তিনটা বচন আছে, তিনটা পদ আছে, দুবার করে ব্যবহার হয়েছে। 3 নম্বর নিয়ম হচ্ছে হেতুপদকে একবার ব্যাপ্য হইতে হবে। দেখো হেতুপদ প্রধান আশ্রয়পক্ষে ব্যাপ্য হয়েছে উদ্দেশ্যের স্থানে থাকাতে এই বচনে। তারপরে চতুর্থ নিয়ম হচ্ছে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য না সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য। ছাত্র দেখো এখানে ব্যাপ্য রয়েছে, এখানে ব্যাপ্য রয়েছে, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধার কিচ্ছু নেই, এটাও নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম নয়ার্থক আশ্রয়বাক্য তো এখানে নেই। 6 নম্বর নিয়ম একটি আশ্রয়বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক হবে, সেটাও নেই। দুটি আশ্রয়বাক্য নয়ার্থক, সিদ্ধান্ত নয়ার্থক। 7টা নিয়ম মেনেছে, বাকি 3টা দরকার নেই। তাহলে এটাও কি বৈধ, এটাও কি আসছে বৈধ। মূর্তি কি আসছে ট্রিপল এ 1, নাম দেখো বারবারা, সেম। ই বচনে করলেও আমাদের কোনো অসুবিধা হতো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রেফার করবে যেটা সহজ হবে, যেটা ভুল হওয়ার চান্সটা কম থাকবে, কারণ ই বচনে করলে ভুল হওয়ার চান্সটা থেকে যাবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যেন বৈধ হয়ে যায়, সেটা চেষ্টা করব, বৈধ করার চেষ্টা করব, বৈধ হয়ে গেল। এবারে দেখো আমি আগের ইয়েটাতে বললাম না ব্যাখ্যার ব্যাপারটা রয়েছে, তোমরা যখন করবে পরীক্ষায় কিন্তু ব্যাখ্যাটা লিখে দেবে, আর ব্যাখ্যা একই, যখন অবৈধ হবে তখন তোমরা ব্যাখ্যাটাকে সুন্দর করে লিখে দেবে, আর বৈধ হলে ব্যাখ্যাটা সুন্দর করে লিখে দেবে যে এর নিরপেক্ষ ন্যায় 10টি নিয়মের মধ্যে সবকটি নিয়ম যথাযথভাবে পালন করেছে। কী কী নিয়ম পালন করেছে, দুটো একটা মূল নিয়মগুলো তুলে দেবে মোটামুটি 4-5টা নিয়মের মধ্যে, যে এখানে 3টা বচন রয়েছে এবং 3টে পদ রয়েছে যা দুবার করে ব্যবহৃত হয়েছে, হেতুপদ একবার ব্যাপ্য হয়েছে, এবং যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্ত ব্যাপ্য হয়নি, এরকম নিয়ম সুন্দর করে তুলে দিয়ে বলবে যুক্ত ন্যায়টি বৈধ, এবং এখানে যে বৈধ মূর্তিটা এসেছে সেটা হচ্ছে বারবারা, প্রথম সংস্থানে বারবারা। ব্যাস হয়ে গেল, এইটুকু লিখলেই তোমরা কিন্তু একদম 4টি নাম্বার সুন্দরভাবে পেয়ে যাবে। এখন নিরপেক্ষ ন্যায় সংক্ষিপ্ত ন্যায় কিন্তু খুব ভালোভাবে দিচ্ছে, তাই প্র্যাকটিস করে যাও। এই চ্যাপ্টারটাই তোমাদের কঠিন হয়। যারা যারা লজিক করবে না ভাবছো, প্রশ্ন কিন্তু সমস্ত কিন্তু তোমাদের ভালো করে টিকা পড়তে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে, ঠিক আছে। তাহলে দেখো পরের, এবার আমরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। এই বাকি যে তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায় সেটা পরের দিন করবো, আর ব্যতিক্রমী কিছু রয়েছে সেগুলো আমরা পরের দিনে করব, ঠিক আছে।
তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা যারা যারা বুঝতে পারলে না, যদি বুঝতে না পেরে থাকো আবার কমেন্ট করবে, ভিডিওটাকে বারবার দেখো, বইটাকে একবার রিডিং পড়ো, তোমরা তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘদিন ধরে আমার গলার সমস্যা ঠিক হচ্ছে না, চেষ্টা করছি গলাটাকে ঠিক করার, কিন্তু রোজ পড়া থাকে, অফলাইন অনেক ব্যাচ থাকে, তার জন্য তার ফাঁকে ফাঁকে এই যে ভিডিও করে আপলোড করা অনেক সময় তোমাদের খুবই হতাশ করছি, কারণ ক্লাস দিতে পারছি না দীর্ঘদিন ধরে গলার প্রবলেমের জন্য। তো ক্লাস চলবে, আমি চেষ্টা করছি জান প্রাণ দিয়ে তোমাদের জন্য। অবশ্যই তোমরাও, আমি গ্যারান্টি দিচ্ছি 100তে 100 স্কোর করতে পারো, আমি তোমাদের পাশে আছি। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই পাশে থাকো, আমরাও পাশে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।